ফলস কোম্পানি তৈরি করে করে যে টাকাটা পাচার করে ফেলছে। কারণ যে এই যে 50,000 কোটি টাকা নিয়ে গেছে ইসলামী ব্যাংক থেকে, সাধারণ মানুষের টাকা। সেন্ট্রাল ব্যাংকের নলেজ ছাড়া, অ্যাওয়ারনেস ছাড়া এটা করা কখনো সম্ভব না। দরবেশ সাহেব সে 40 কোটি টাকা লোন চাচ্ছিল তার একটা প্রজেক্ট, আমরা এসএসএস করছি, কিন্তু এটা তো লোনটা দেওয়া যায় না, সব ক্লাসিফাই। আমরা আই ক্যানট ইভেন প্রসেস ইট, পরে আমি জেলে যাবো, আমাকে ফোর্সফুলি রিজাইন করাইছে। সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে, ভালো রেখেছি অর্থনীতিকে, ভালো রেখেছি বাংলাদেশকে, কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক। প্রিয় দর্শক, যমুনা ব্যাংক প্রেজেন্স টিভিএস কর্পোরেট টক্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, বাংলাদেশে অনেক কিছুই ঘটে গিয়েছে গত এক মাসে, এবং আমরা সম্প্রতি দেখছি যে সমস্ত মিডিয়াতেই বাংলাদেশের আর্থিক খাতের যে দুরবস্থা সেগুলো নিয়ে বিভিন্ন ধরনের রিপোর্ট হচ্ছে, এবং যে ভয়াবহ রকম অবস্থা আমরা দেখছি মাঝে মাঝে। এবং এখন অনেকেই বলছে একটা সময়ে এগুলো নিয়ে সবাই জানলেও আসলে কেউ কিছু বলেনি বা বলার অনেক সময় সাহসও রাখেনি তারা বিভিন্ন পরিস্থিতির কারণে। সো দর্শক, আজকে আমরা একজনকে স্টুডিওতে পেয়েছি, ফরমানুল ইসলাম, সাবেক সিইও বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড BIFFL, যারা হচ্ছে সরকারি একটি প্রতিষ্ঠান, সরকারি একটি নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট। দর্শক, সেখানে তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেছেন 4 বছরের অধিক সময় ধরে, এবং তার আগে ইটকল, যেটা হচ্ছে যে আরেকটি সরকারি নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, স্পেশালাইজড প্রতিষ্ঠান, সেখানে কিন্তু উনি অনেক বছর কাজ করেছেন এবং ডেপুটি সিইও ছিলেন। সো দর্শক, আমরা ফরমানুল ইসলামকে পেয়েছি, তার সঙ্গে আমরা আলোচনা করতে চাই যে বাংলাদেশের এই যে আর্থিক খাত নিয়ে যে অবস্থা আমরা দেখছি, এবং সেগুলো আরও কিছু ইনসাইটস আমরা জানার চেষ্টা করব, এবং সেগুলো আসলে কেন হলো এবং এজন্য কারা দায়ী, তো সেগুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। সো ফরমানুল ইসলাম, আপনাকে স্বাগতম টিভিএস স্টুডিওতে। আপনাকে অনেক ধন্যবাদ, কেউ এভাবে আর ডাকে নাই বেশ কিছুদিন, সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ যে আপনি আমাদের রেসপন্সে আপনি এসেছেন, এবং সো আমরা উই আর গ্রেটফুল। সো ফরমান ভাই, যেটা বলছিলাম যে বাংলাদেশের আর্থিক খাত নিয়ে এই যে আমরা দেখছি, আগে থেকেই আমরা অনেকেই জানি, যেহেতু আমি বিজনেস রিপোর্টার, আপনি আর্থিক খাতে সরাসরি ছিলেন, তো বাংলাদেশের আর্থিক খাতের অবস্থা যদি বলি যে আপনি সংক্ষেপে বলা যে কি অবস্থা এখন। প্রথমত অ্যাকচুয়ালি এখন এভরিবডি নোজ, সবারই একটা পারসেপশন হয়ে গেছে, এবং বিভিন্ন আলোচনা থেকে এবং প্র্যাকটিক্যাল যেসব এক্সাম্পলগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং আর্থিক খাতের যে পারফরমেন্স সেখান থেকে, যেমন ব্যাংকের সবাই জানে যে লিকুইডিটি ক্রাইসিস, রিজার্ভ কমে গেছে, এক্সপোর্ট এনপিএল বেশি হয়ে গেছে, ইম্পোর্ট কমে গেছে। তো এখান থেকে ম্যাক্রো এগুলো দেখলেই তো বোঝা যায় যে আপনার আর্থিক অবস্থা, আসলে আর্থিক খাতের অবস্থা ভালো না। তারপর শেয়ার মার্কেট কন্টিনিউয়াসলি ডাউন হতে 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 একদম তলানিতে ঠেকে গেছে। সো ওভারঅল পারফরমেন্স ভালো না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যারা ব্যাংকের সাথে আর্থিক খাতের সাথে জড়িত, বিশেষ করে স্টেক হোল্ডাররা, তাদের ট্রাস্টটা খুবই তাড়াতাড়ি ডিমিনিশড হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে তারা বিশ্বাস করতে পারছে না যে কোন ব্যাংকে আমি টাকা রাখবো, কোন এনবিএফে টাকা রাখলে আমার টাকাটা সেফ থাকবে। এই যে গতকাল বা পরশু আমি দেখলাম 2-2.5 লাখ কোটি টাকা মানুষের কাছে কিন্তু রয়ে গেছে, এগুলো ব্যাংকিং চ্যানেলে মানুষ রাখতেছে না, বরং এখনও কাইন্ড অফ রান মানুষ চেষ্টা করতেছে যেভাবে পারুক টাকাটা তুলে তার সেই ইয়েতে কাস্টডিতে রাখার চেষ্টা করতেছে। দিস ইজ নট এ গুড সাইন। এটা যে কোনো ইকোনমির জন্য অত্যন্ত খারাপ একটা লক্ষণ। কারণ হচ্ছে কি, টাকা সার্কুলেশনে থাকতে হবে। রাইট। সো আশা করি এটা তো ধরেন যে একটা বড় চেঞ্জ বলা, অবশ্যই যে বিপ্লবের মধ্যে দিয়ে এই পরিবর্তন। সো এগুলো হয়তো ধরেন যে নতুন সরকার এসেছে অন্তর্বর্তীকালীন, তারা স্ট্যাবল হলে হয়তো এই সিচুয়েশনগুলো ইমপ্রুভ করবে বলে আমরা আশা করি। বাট এই যে বাংলাদেশের আর্থিক খাতে ধরেন যে ব্যাংক বলেন, এনবিএফআই বলেন, সব সেক্টরে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের স্ক্যাম, মানে খুব ইনোভেটিভ ওয়েতে লোন আউট করা, লোনগুলো ফেরত না দেওয়া, রিশিডিউলিং। সো এই ধরনের ঘটনা আমরা দেখছি। তো আপনি তো ছিলেন BIFFL এর সিইও, আপনাদের প্রতিষ্ঠানে কি এই ধরনের ঘটনা আপনি কখনো উইটনেস করেছেন? এটা কি ওভারঅল একটু বলি, তারপর BIFFL এর কথা বলি। ওভারঅল যেটা হয়, যদি আপনার গভর্নেন্স ঠিক না থাকে, আপনার এটা কি, আমি তো ধরেন টাকা ডিপোজিটার টাকা রাখতেছে একটা ব্যাংকে, অনেক ট্রাস্টের বিষয় এটা,
কিন্তু সেই টাকাটা আমি কার কাছে রাখতেছি? এখন তাদেরকে গভর্ন করে কিন্তু বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক, সব ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে গভর্ন করে বাংলাদেশ ব্যাংক। এখন সেই গভর্নেন্সে যদি আপনার এই হোলগুলো থেকে যায়, যারা এগুলো কন্ট্রোল করার কথা, তারা যদি এটা কন্ট্রোল করতে না পারে, আলটিমেটলি ঠকে তো সাধারণ মানুষেরা। এই যে ধরেন আপনার এই লোন ডিফল্ট হয়, বড় বড় লোন হয়, যেগুলো স্যাংশন হয়, এগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকের নলেজ ছাড়া হওয়ার কোনো সুযোগ নেই। বড় বড় লোনগুলো সবগুলো আপনার তাছাড়া এগুলো ছোট লোন, এটা তো রিপোর্ট করতে হয় আপনাকে, তো রেগুলার রিপোর্ট, তো স্ক্যানিং এ তো আছে, এটা স্ক্যানারের মধ্যে আছে, কিন্তু এখানে অনেকগুলো আপনার গ্যাপ থেকে যায় আর কি। এটা আমি বলবো যে দুর্বলতার কারণেই, এবং এই দুর্বলতাটা এমনিতে হয় না, এটা কাইন্ড অফ আপনার এটা ম্যানেজড একটা ওয়ে। এই যে যেমন ধরেন আপনার শেল কোম্পানি তৈরি করে, ফলস কোম্পানি তৈরি করে যে টাকাটা পাচার করে ফেলছে বা নিয়ে গেছে, এটাকে লন্ডারিং বলে। আমরা একটা চ্যানেল থেকে টাকাটা বাইরে তুলে নিয়ে আসলাম এবং একজন আরেকজনকে দিচ্ছে। আপনি এই ব্যাংকের ডাইরেক্টর, আমি ওই ব্যাংকের ডাইরেক্টর, আমি আপনাকে লোন দিচ্ছি, আপনি আমাকে লোন দিচ্ছেন, আমি আপনারটা রিশিডিউল করছি, আপনি আমারটা রিশিডিউল করছেন, আমি আপনাকে ওয়েবার দিচ্ছি, আপনি আমাকে ওয়েবার দিচ্ছেন, এই করেই আপনার। এটা কিন্তু খুব বেশি মানুষ না, মাত্র হাতে গোনা সাধারণ মানুষের আবার এই বেনিফিট কোনোদিন পায় নাই কেউ। রাইট। কোনো ধরনের সাধারণ মানুষের তো একটা লোন পেতেই কত ধরনের প্রসিডিউর, এবং তারা একটা ইনস্টলমেন্ট ফেল করলে কত ধরনের প্রেসার আসে। ইভেন 2-1 লাখ টাকার জন্য মানুষ জেল খাটছে, 2-1 লাখ টাকা, অথচ হাজার হাজার কোটি টাকা ব্যাহত হয়ে গেছে। বরং ব্যাংকে যারা থাকে তারাই চেষ্টা করে যে এটাকে কিভাবে আপনার ওই ক্লাসিফাইড যেন না দেখানো যায়, কিভাবে এই আপনার একটা উইন্ডো ড্রেসিং করা যায়। কারণ হচ্ছে কি, দে আর সামহাউ পার্ট অফ দ্য স্ক্যাম, এবং সিস্টেমটা ওভাবে হয়ে গেছে। রাইট। আপনি বিআইএফএফএল এ আসার আগে যদি একটু বলি যে ধরেন যে আপনার এই যে 4th জেনারেশন ব্যাংক, যেটা 2013 সালের দিকে দেওয়া হলো, তো তারা কিন্তু তখনকার অর্থমন্ত্রী মোহিত সাহেব বলেছিলেন যে রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে। তো এটা কিন্তু ধরেন যে রাজনৈতিক বিবেচনায় যখন দেওয়া হয় এবং রাজনৈতিক প্রভাবশালী লোকদের দেওয়া হয়, তো একজন সেন্ট্রাল ব্যাংকার এখনও আছেন খুব সিনিয়র পোস্টে, আমি ওনার সঙ্গে কথা বলছিলাম পরশুদিন, তো উনি বলছিলেন যে যখন রাজনৈতিক বিবেচনায় রাজনৈতিক লোকদের দেওয়া হয়, তো সেন্ট্রাল ব্যাংক কি তাদের রেগুলেট করতে পারে? এই তো এখন এটাই হচ্ছে সবচেয়ে বড়, কার সাহস কত, ঘাড়ে কয়টা মাথা। এই যে রিসেন্টলি গত 2-4 বছরের মধ্যে তো ধরেন ব্যাংকিং পারফরমেন্স ওয়াজ নট গুড, এটা সবাই জানে। তারপরেও তো কটা নতুন ব্যাংক হয়েছে আপনি দেখেন, যারা যে এনবিএফআই গুলো পারফর্ম করতে পারছে না, কারণ হচ্ছে কি মনিটরিং এর অভাব ছিল বাংলাদেশ ব্যাংকের, ওরা যা খুশি করতে পারছে এবং ওদের নলেজ ছাড়া কিছু হয় না। কিন্তু বাংলাদেশ ব্যাংকের এনবিএফআই এর অবস্থা তো খুবই খারাপ। তাহলে আবার নতুন এনবিএফআই কটা আসছে আপনি দেখেন। তার মানে পলিটিক্যাল বিবেচনা এগুলো করা হচ্ছে। মাঝখান থেকে বোকা বনে যাচ্ছে কারা? আমি আপনি সাধারণ মানুষ যারা ডিপোজিটর। দোষ হচ্ছে ডিপোজিটর, তুমি টাকা রাখছো কেন? বাংলাদেশ ব্যাংকে এই প্রশ্ন করতে পারে একজন ডিপোজিটরকে, তুমি টাকা রাখছো কেন ওই ব্যাংকে? বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স এবং রেগুলেটর, তুমি লাইসেন্স দিলে কেন? তুমি বা তাদের তো রেগুলেট করারও দায়িত্ব, ওভারসি করারও দায়িত্ব। যে মুহূর্তে তার লাইসেন্স আছে, তার তো সে মার্কেটে চলে যাচ্ছে, তার রাইট আছে চাওয়ার, তাই না? সবাই যাচ্ছে, আমিও যাচ্ছি, কম্পিটিটিভ মার্কেট। এখানে বিভিন্নভাবে তারা মানুষকে মোটিভেট করতেছে, ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিচ্ছে, কত কিছু করছে, তো সবাই জানে। আপনি আপনার বিজনেস স্ট্যান্ডার্ডে আছেন, আগে ডেলি স্ট্যান্ডার্ডে ছিলেন, আপনি সব কিছু জানেন আসলে সাংবাদিকরা কিভাবে এরা করে। এটা ফোন আসে, উপর থেকে ফোন আসে, এদেরকে একটু ইয়ে করো, অনেকে একটু ফেভার করতে চায়, কেউ আত্মীয়তার সুযোগের বিভিন্নভাবে আসে। এখন আমার কথা হচ্ছে কি, আমি যখন একজন ডিপোজিটের টাকাটা রাখতেছে উইথ ট্রাস্ট, জানে যে বাংলাদেশ ব্যাংক ওখানে আছে, সরকার কিন্তু আমার পিছনে আছে, কারণ সরকার তো লাইসেন্স দিচ্ছে, সরকার রেগুলেট করে, সরকার মনিটর করে। এখন মাঝখান থেকে যখন ডিফল্ট করে বলছে তোমরা ওখানে টাকা রাখছো কেন, এটা বাংলাদেশ ব্যাংক বলতে পারে না। এটা কেন দেশে তারা উল্টো কেমনে তার কাছ থেকে টাকা আদায় করে। অথচ দেখেন যখন আপনার পিপলস লিজিং যখন লিকুইডেট করলো, পিপল লিজিং কি কারো আবেদনে লিকুইডেট করছে? কোনো ক্রেডিটরের, কোনো বড়োয়ারের আবেদনে লিকুইডেট করছে? কোনো শেয়ার হোল্ডারের আবেদনে লিকুইডেট করছে? সরকারের এটা কাজ একটা এনবিএফআইকে লিকুইডেট করা। সরকার কোথায় তাকে সাপোর্ট দিয়ে অথবা মেক দেম অ্যাকাউন্টেবল ফর, এটা না করে লিকুইডেট করে তাদেরকে পালানোর সুযোগ করে দিল। মাঝখান থেকে আমি আপনি ডিপোজিটরের টাকা কেউ পাচ্ছে না। অথচ এটা যখন এই প্রশ্ন কিন্তু সেই সময় আপনার দেখে এখনো নিশ্চয়ই আছে, স্ক্রল থাকতে পারে, যে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলছিলেন যে ডিপোজিটের চিন্তা করার কারণ নাই, আমরা ব্যবস্থা করবো এই টাকা। 1 টাকা কাউকে দিতে পারছে? আচ্ছা, আজকে লিকুইডেটের ডিসিশন দিলেন, একটা এনবিএফআই যখন আপনি সরকার এই ধরনের পদক্ষেপ নেয় লিকুইডেশনের, তখন কি হয়, এটার ইম্প্যাক্টটা পুরো সেক্টরে পড়ে যায়। তখন মানুষ কি করে, আর কোনো এনবিএফআইকে আর ট্রাস্ট করতে পারে না। তখন এই যে ডিপোজিট তুলে ফেলার চেষ্টা করে, যেখানে তারপর ব্যাংক আপনার ক্রেডিট লাইন কেটে দেয়,
তাদেরকে বলতে গেলে গলা টিপে মেরে ফেলার মতো করে আপনি মেরে ফেলছেন, মেরে ফেলে এখন আবার নতুন আবার এনবিএফআই দিচ্ছেন। এই যে পলিটিক্যাল কনসিডারেশন যখন এটা করে, আপনি যেটা বলেন এটা ঠিক, কারণ পলিটিক্যাল এটা দুটো হয় এফেক্ট। আমি বলি পলিটিক্যাল কনসিডারেশনে যখন করা হয়, যখন ফেভারেবল গভর্নমেন্ট থাকে তখন তারা অনেক বেনিফিট পায়, যে মুহূর্তে কোনো ট্রান্সফরমেশন হয়, ট্রানজিশন হয়, তখন তারা আবার ভিক্টিমাইজড হয়। বাট তাদের তো কিছু যাবে আসবে না, তারা ইনভেস্ট করে কত, একটা এনবিএফআই করতে কত টাকা লাগে, 100 কোটি টাকা। একটা এনবিএফআই ইনভেস্ট করতে যায় 10, 20 হাজার, 50 হাজার কোটি টাকা, সব মানুষের টাকা, তার যাবে 100 কোটি, মানুষের যাবে 50 হাজার কোটি। একটা ব্যাংক করতে গেলে 400 কোটি, একটা ব্যাংক ইনভেস্ট করে লক্ষ কোটি টাকা কালেক্ট করে। তাহলে একটা 400 কোটি টাকা ইনভেস্টমেন্ট করে আপনি 1 লাখ 2 লাখ কোটি টাকার এক্সপোজার পাচ্ছেন, অ্যাক্সেস পাচ্ছেন। কারণ যে এই যে 50 হাজার কোটি টাকা নিয়ে গেছে ইসলামী ব্যাংক থেকে, এটা সরকারের টাকা, সাধারণ মানুষের টাকা। কারণ হচ্ছে কি, সে 500 কোটি টাকা 400 কোটি টাকা ইনভেস্ট করে একটা ব্যাংক করলো, সে রেজ করলো লক্ষ লক্ষ কোটি টাকা, নিয়ে গেল কারা, এই দুষ্কৃতিকারীরা। এরা একটা মেকানিজম করে, যেহেতু আপনি শুনেন, যখন গভর্নিং বডি অ্যান্ড গভর্নড তারা যখন অ্যালাইন্ড হয়ে যাবে, তাদের মানে যেখানে চেক অ্যান্ড ব্যালেন্স নেই, সেখানে এইসব দুর্নীতিগুলো ইজিলি হয়ে যায়। এই করে আপনার অত সহজে, না হলে এটা সেন্ট্রাল ব্যাংকের ছাড়া, ওই কী বলবো, তাদের নলেজ ছাড়া, অ্যাওয়ারনেস ছাড়া এটা করা কখনো সম্ভব না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে ধরেন যে অনেকের জন্য সিঙ্গেল বড়োয়ার এক্সপোজার লিমিট কোনো বালাই নাই, সে ইচ্ছা মতো লোন দেয় না, তারপরেও সে ডিফল্টার না। হ্যাঁ, সো বিভিন্ন ধরনের, সো সেন্ট্রাল ব্যাংকের এই রোলটা আপনি বলছিলেন অত্যন্ত ডিভিয়াস, বিশেষ করে গত কয়েক বছরে, মানে এত খারাপ হয়ে গেছে। গত কয়েক বছরে এতটা খারাপ আমরা কখনো দেখি নাই। কারণ হয়েছে কি, আমি বলি যে নর্মালি অর্থ মন্ত্রণালয় সেন্ট্রাল ব্যাংকেও দেখে, তাই তো? অর্থ বিভাগ কাইন্ড অফ রেগুলেট করার কথা। আর তারপর আমার ওই ব্যাংকিং এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একটা আছে, এদেরও কিছুটা রোল আছে গভর্নিং মনিটরিং এগুলোকে, ব্যাংক এবং এনবিএফআই গুলোকে। এখন যখন আপনি দেখবেন নর্মালি এরা দেশ শুড সি জাক্সটাপোজিশন, তারা কখনো অ্যালাইন হওয়া উচিত না। বাংলাদেশ ব্যাংক করতে চাইবে, আমি বাধা দেবো, বা আমি করতে চাইবো, বাংলাদেশ ব্যাংক বাধা দেবে। দ্যাট শুড বি দ্য আইডিয়াল সিচুয়েশন। এখন হয়ে গেছে কি, লেটেস্ট আমরা দেখতে পাচ্ছি কি, যখন ফাইন্যান্স সেক্রেটারি যখন গভর্নর হয়, উনি তো এখানে তো সবাই ওনার সাবঅর্ডিনেট থাকে, ঠিক আছে? উনাকে প্রশ্ন করার ক্ষমতা ফাইন্যান্স ডিভিশন কারো থাকে না, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কারো থাকে না, ইআরডির কারো থাকে না। এই সব সাইডে মনোপলাইজ করে ফেলছে, সিন্ডিকেট করেছে। এটা করে যখন আপনার প্রশ্ন করার তো কাউকে রাখে নাই, সব তো সে একা কন্ট্রোল করতে পারে ওখানে। আর যেহেতু হটলাইন আছে, পিএম এর সাথে, পিএমও প্রাইম মিনিস্টার অফিসের সাথে ভালো কানেকশন, তাকে কেউ গাঁটাতেও যায় নাই। কারণ হচ্ছে কি, সে চাইলে কেউ সচিব বানাইতে পারে, অর্থ সচিব কে হবে উনি বলে দেন, আপনার ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সচিব কে হবেন উনি বলে দেন, ইআরডি সচিব কে হবেন উনি বলে দেন। তাহলে তাই এখানে আর কারো মানে ভালো কেউ ওখানে আসার সুযোগ থাকে না। জাস্ট এই শব্দবিদায়ী গভর্নর তার কথা বলছেন উনি বলছে। এবং তার আগেও আমার হয় কি, আপনার এই ফজলে কবিরও ছিলেন সাবেক অর্থ সচিব, অন্তত 2-4-10 বছর যাওয়ার পর, 2-4-5-7 বছর যাওয়ার পর হলো এটা ঠিক আছে, জাস্ট অর্থ সচিব থেকে হলো, তাকে আপনি গভর্নর করে দিলেন। তার রিক্রুট করার লোকই তো সব আপনার এখানে। এখন আপনি যখন স্ক্যাম যখন রিয়েলি ডেপথে যাবেন, এদের পারফরমেন্সটা আপনাকে দেখতে হবে। এরা কি রোল প্লে করছিল, অর্থ বিভাগ কি করছে, ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কি করছে, ইআরডি কি করছে, এই টাকাতে এনবিআর কি করছে, এগুলো সব অ্যালাইন করে ফেলছে। এগুলো সব অ্যালাইন করে কেউ যেন একটা প্রশ্ন না করতে পারে, সেই ব্যবস্থাটা করে ঢালাওভাবে এটা নিজে কারা কয়েকটা গ্রুপই পাবেন আপনি, বেশি না, 10-12টা হবে হয়তো। বাংলাদেশের সাধারণ মানুষ কোনো বেনিফিট এখান থেকে পায় নাই, একজনও পায় নাই। অনেকে আবার বলে থাকে ধরেন যে এই যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আপনার অর্থ মন্ত্রণালয়ে, তো এটা কিন্তু ধরেন যে এর আগে সরকার, বিএনপি সরকার এটা বন্ধ করে দিয়েছিল। আওয়ামী লীগ 2009-এ এটা আবার চালু করে এসে। তো অনেকে যেটা বলে থাকে যে এই আর্থিক প্রতিষ্ঠান বিভাগ হওয়ার ফলে এই যে ইন্টারভেনশনগুলো ব্যাংকিং সেক্টরে বা সেন্ট্রাল ব্যাংকের উপরে, সেন্ট্রাল ব্যাংক তো আপনি জানেন যে আইন অনুযায়ী আসলে স্বাধীনভাবে চলার কথা, হ্যাঁ, তো সেটা এই যে এফআইডি আর্থিক প্রতিষ্ঠান বিভাগটা করে সরাসরি হস্তক্ষেপের পরিমাণটা সেন্ট্রাল ব্যাংকে বা ব্যাংকিংয়ে অনেক বেড়ে গিয়েছে। ধরেন যে স্টেট ওন ব্যাংকগুলো যেগুলো, সোনালী জনতা, অগ্রণী, রূপালী, হ্যাঁ, কৃষি, তো এগুলোতে কিন্তু এমডি নিয়োগ, ডিএমডি নিয়োগ বা রিক্রুটমেন্ট সব কিছু কিন্তু আসলে এই এফআইডি করে থাকে। তো এখানে ধরেন যে এই যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এখানে ইউজ করেছে বলে সবার একটা ধারণা আছে, আপনার কাছে কি মনে হয়? এটা আসলে আমি বলি, যেমন সোনালী জনতার উপরে যেগুলো সরকার, এগুলোকে বাংলাদেশ ব্যাংক গভর্ন করতো না, ইয়েই করে
মানে সরকারি করে, কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে করা হয়। এদের নিয়োগ বলেন, এ বলেন, সে বলেন, এগুলো সব ওখান থেকে করা হয়। তো এখানে যে পলিটিক্যাল বায়াসের স্কোপটা থেকে যায়। যেমন ধরেন তাদেরকে কখনো এখন করতে হয়, এখনো কিছুটা করতে হয়, আগে তো কখনোই করা লাগেনি। তাদের তো ধরেন আপনার সিআরআর মেনটেন করা লাগে নাই। বাংলাদেশ ব্যাংকের একটা লোন গভর্ন করার জন্য, লোনের হেলথ ঠিক রাখার জন্য যেসব রেশিওগুলো মেনটেন করা লাগে, ওগুলো তাদের করা লাগে নাই, তাদের জবাব দিয়েছিল না। যেমন ধরেন কৃষি ব্যাংক, সরকারের কিছু আপনার পলিসিগত কারণ থাকে। যেমন কৃষি ব্যাংকের কথা যদি আমি বলি, দেশে একটা ডিজাস্টার হলো, কেমন এখন কৃষি লোনগুলো কেমন নর্মালি তো ক্ষুদ্র এরাই পায়, এমন ডিজাস্টার হয়েছে যে লোনগুলো অবলম্বন করতে হতে পারে, মাফ করতে হতে, এটা তো আবার কমার্শিয়াল ব্যাংক করবে না। বাট এটা হলো কি দেশের গ্রেটার নিডে, জনসাধারণের গ্রেটার নিডে, কিন্তু সেই ইনস্টেন্স আপনি পাবেন না। সেই ইনস্টেন্স আপনি পাবেন কিনা সন্দেহ। বরং 5,000 টাকা 10,000 টাকা লোন আছে, ওর গলাটি সার্টিফিকেট মামলা করে ওর কাছ থেকে টিকে আদায় করে ফেলতেছে। 5,000 টাকা জায়গায় 50,000 টাকা, তা বলে লোন মৌকুফ হয় নাই। বড় আমাদের সমস্যা ছোট লোনে না, সমস্যা হচ্ছে বড় নেই। আর ওই যে পলিটিক্যাল বায়াসটা, এইসব প্রতিষ্ঠানগুলো যদি প্রপারলি না হয়, প্রপার লোকের হাতে না থাকে, রাইট লোকের হাতে না থাকে, এই সুযোগগুলো হয়ে যায় আর কি। ইন্টারভেনশন দরকার ছিল, কিন্তু ইন্টারভেনশনটা কেন হচ্ছে? টু কন্ডাক্ট রং থিং, নট টু ডু গুড থিংস, এটাই হয়ে গেছে বেশিরভাগ ক্ষেত্রে। রাইট। তো এখন আমরা আসি আপনার বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড, যেটা সরকার করেছিল আপনার 2011 সালের দিকে, এবং এটার প্রতিষ্ঠার সাথেও আপনার একটা সংশ্লিষ্টতা ছিল এটাতে। পরে আপনি সিও হিসেবে এখানে কাজ করেছেন। সো এই যে অন্যান্য ব্যাংক বা অন্যান্য এনবিএফআই এ যে ধরনের স্ক্যাম ঘটেছে, আপনার ওখানে কি আপনি কি ধরনের আসলে এই রকমের কোনো কিছু ফিল করেছেন? এটা আসলে ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং, আনটিল আমাদের মুসলিম চৌধুরী স্যার যতদিন পর্যন্ত গিয়েছিলেন, তার আগে সমস্ত আমি তো তারেক স্যার থেকে শুরু হয়েছেন, ডক্টর মোহাম্মদ তারেক থেকে, মানে বাই পজিশন পদাধিকার বলে ফাইন্যান্স সেক্রেটারি, ওটা চেয়ারম্যান হন। আচ্ছা। তো তারেক স্যার ছিলেন আমার মনে হয় প্রথম, এবং ফাউন্ডেশনে আমি আসলে আই ওয়ার্কড ফর দ্যাট ইনস্টিটিউশন, রেজিস্ট্রেশনের জন্য মেমোরেন্ডাম ঠিক করা, ওইগুলোতে আমি যতটুকু পারছি আমি হেল্প করছি, এবং একটা দেখবো যে উইটনেসও আমি। তো আপনার এইটা আপনার এবার এই মুসলিম স্যার পর্যন্ত ওয়াজ অ্যাবসলিউটলি আমাদেরকে কোনো ইন্টারফেয়ার করে নাই। আমি যখন কিন্তু 2015 সালে অবশ্য বলছে যে ইউ এনজয় ইউর ফ্রিডম, দেখে শুনে তোমরা ইয়ে করো। এবং আমাকে বরং ওইটা বলছিল যে, কারণ আমি ঢোকার সময় দেখি 1900 কোটি টাকা এফডিআর, আচ্ছা, কোনো একটা লোন ডিসবার্স, এটা কিন্তু এটা তো বাজেটের টাকা। আইডিয়া ছিল যে এই টাকাটা আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা হবে। আর কি করছে এরা, একটাও কোনো ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট না দিয়ে টাকাটা ব্যাংকে রেখে, জাস্ট ব্যাংক কিন্তু সে টাকা আবার এফডিআর করতেছে, ব্যাংকে জনতা সোনালী রূপালী এগুলো। তো আমি যখন ঢুকলাম আমাকে স্যার বললেন যে আপনার পারফরমেন্স আমরা ইভ্যালুয়েট করবো লোন ডিসবার্সমেন্টের উপর, এফডিআর না। এফডিআর চাই না, এফডিআর আমি বাজেটের টাকা, সরকার যেখানে লোন করতেছে, লোন করে বাজেট চালায়, সেখানে আপনাকে টাকা দিছে ইনভেস্টমেন্টের জন্য, এফডিআর করার জন্য তো না। অবশ্যই। তো এইবার আমরা কি করলাম, আমরা চেষ্টা করলাম যে সেক্টর ওয়াই সেক্টরকে ইয়ে, আর সীমিত ক্ষমতা ছিল, মাত্র 11 জন এমপ্লয়ি নিয়ে আমি গেছি, ওখানে কিচ্ছু নেই, না বলতে কিচ্ছু নেই। তাহলে এটাকে আমার ধরে সেক্টর রিফর্ম করা লাগছে, পুরো ইয়েটাকে রিফর্ম করা লাগছে। আমি যখন লিভ করি 84 জন এমপ্লয়ি ছিল, অফিস নাই, কিছু নাই, ইয়ানে কোনো পলিসি নেই, এইচআর পলিসি পর্যন্ত নেই। সেই পর্যন্ত কোনো বাংলাদেশ ব্যাংকে কোনো 4 বছরে একটা আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক কোনো ইন্সপেকশন করে নাই। ক্যান ইউ বিলিভ? তাহলে ক্রেডিট রেটিং নাই, ওডি কিচ্ছু নেই বলতে কিছু নেই। তাহলে এটাকে আমি আস্তে আস্তে অর্গানাইজ করলাম, করে আপনার চেষ্টা করলাম, ক্রেডিট লাইন প্রচুর ডেভেলপ করলাম, প্রায় $1100 মিলিয়ন ক্রেডিট লাইন ডেভেলপ করলাম। আমি যাওয়াতে ধরেন বিআইএফএল এর ইচ্ছে ছিল না যে 7-8 মাসের এফডিআর নিয়ে, একটা দরকার নাই। আচ্ছা, ডেভেলপমেন্ট ফাইন্যান্স ইনস্টিটিউশন আমার লং টার্ম লোন দিতে হবে, আমার ক্রেডিট লাইন করতে হবে অনেক লম্বা, কারণ আমরা তো লং টার্ম লোন দেবো, অবজেক্টিভ আছে, এবং যেখানে ডেভেলপমেন্ট ইজ ইনভলভ, ডেভেলপমেন্ট ইজ কনসার্ন। ক্রেডিট লাইনটা কি ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, জাইকা। আমি যাওয়ার আগে কেউ ছিল না, আমি যাওয়ার পর ওয়ার্ল্ড ব্যাংক আসছে, এডিবি আসছে, জাইকা আসছে, এএফডি আসছে, কেএফডব্লিউ আসছে, 1100 মিলিয়ন। এবং আমি ইয়ে করছিলাম আপনার 1000 কোটি টাকা। আমি চাইছিলাম যে এত বড় একটা কোম্পানি, এটা লিস্টেড হওয়া উচিত, তাহলে কি হবে আপনার ওই যে শেয়ার মার্কেট একদম ভালো স্টেক হোল্ডার যাবে, প্রমিসিং কোম্পানি, অনেক বড় পেইড আপ ক্যাপিটাল, তাহলে ইয়ারা বেনিফিট পাবে, আর আমারও সুবিধা হবে। ইউ বিকাম মোর পাবলিক, মোর ওপেন, মোর ট্রান্সপারেন্ট, রাইট? ঠিক আছে, এটা ছিল উদ্দেশ্য। এবং 1000 কোটি টাকার তোলার জন্য ইয়ার পারমিশনও নিয়েছিলাম, আমি এসিসি পারমিশনও নিয়েছিলাম। তো যাই হোক, অল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি, প্রেশার মুসলিম স্যার পর্যন্ত ছিল না। যে মুসলিম স্যার চলে গেছে, এরপর যে আসলেন রৌফ সাহেব, উনি তো আমি চিনতেই পারতেছি না যে আমি এখন কোথায় আছি। এখন দেখা যাচ্ছে ওখান থেকে বসে বসে অ্যাজ ইফ আমি তো একজন ইডিয়ান সিও,
আর একটা কোম্পানির এজেন্সি, উনি আশা করেন যে আমি কি ওখানে প্রতিদিন গিয়ে বসে থাকি সেক্স সাইনিং এর জন্য, এই জন্য। বাট তাহলে আমার কাজ করবে কে? এতগুলো ডেভেলপমেন্ট ফান্ড আমার ম্যানেজ করতেছে, প্রায় তখন আমি অ্যাবাউট 60 প্রজেক্ট আমার, এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো, আপনার মিরসরাই ইকোনমিক জোন, আপনার সিলেট। কত লোন ছিল তখন এক্সপোজার? আমি যখন করি আপনার, আমার 3400 মতো বোধহয়, আমি 400 কোটির মতো আমি ডিসবার্স করে আসছিলাম। 5000 কোটি টাকা অ্যাপ্রুভ ছিল আমার লোন, আমাকে দিয়েছেন আপনি 1600 কোটি। আমি পেইড আপ ক্যাপিটাল বাড়াইলাম 4 বছরে, 2200 কোটিতে নিয়ে গেলাম পেইড আপ ক্যাপিটাল। বাংলাদেশে 2200 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল কোনো ব্যাংকেরও নেই। অথচ আমরা চাইলে যদি বোর্ড ঠিক গাইডেন্সে থাকলে, মানে 2200 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল আপনি 4টা ব্যাংক করতে পারেন। এটা তো ইসলামী ব্যাংকেরও নাই, ইসলামী ব্যাংকেরও নাই। তো আপনি এত বড় একটা প্রতিষ্ঠানকে গলা টিপে নিজের ইচ্ছে মতো খেয়াল খুশি মতো চালাতে গিয়ে আজকে মেরে ফেললো। দে ডোন্ট নো যে এটার পোটেনশিয়াল কি। এটা কি রৌফ তালুকদার সাহেব? উনি যেহেতু পদাধিকার বলে ছিলেন, এটা চেয়ারম্যান। শোনেন কি হয়েছে, উনি এটা চেয়ারম্যান পদাধিকার বলে, আবার পরে তো গিয়ে আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নরও হলেন। এখন ধরেন বিএফএফএল এর বোর্ডও উনি আছেন, বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টরস বোর্ড অফ গভর্নরসও উনি আছেন। এটা তো অ্যাকচুয়ালি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আপনি গভর্নর গভর্নড একই লোক, তো যে কারণে এখানে কোনো কিছু হলেও, যেমন আমার প্রতি যে অন্যটা হয়েছে, এটা কোনো বিচার হয় নাই। কারণ হচ্ছে কি, সে তো ওখানেই আছে। আমার বিচার, আমাকে যদি কেউ জাস্টিস দিতে পারতো। আপনার প্রতি কি অন্যায় হয়েছিল? আমার প্রতি অন্যায় হয়েছে বলতে কি, এখন অনেকে জানেন আমি রিসেন্টলি একটা দিয়েছি, মানে একটু সংক্ষেপে যদি বলেন। একটু ফোর্সফুলি রিজাইন করাইছে। আচ্ছা, ফোর্সফুলি রিজাইন করেছে। আপনার কেন করিয়েছিল এটা? করিয়েছিল বলতে কি, আপনার আমাকে একদিন ডেকে, এটা জুলাই মাসের 8 তারিখ 2019 সালের, আমাকে এই যে বললাম কদিন ধরে আমার সাথে একটা অসম্ভব একটা মানে অসদাচরণ। যেমন কি আগের বোর্ড আমাকে যে অথরিটিগুলো দিয়েছিল, যেমন আমরা একটা ওই স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ফাইন্যান্সিং উইং করছিলাম আমি, এবং সেটা এফডি এবং বাংলাদেশ ব্যাংক রিফাইন্যান্স করছিল, খুব ভালো চলছিল স্মল আকারে। আর একটা উইমেন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ফান্ড আমি তৈরি করছিলাম। এগুলো একটাও আমার টাকা না, সব টাকা কিন্তু আমাকে বাইরে থেকে দিচ্ছে, শুধু চ্যানেল করা সব টার্মে। আমার উদ্দেশ্য ছিল যে এই যে স্মল এরা শুধু এই বড় বড় প্রতিষ্ঠান থেকে বড় বড় পার্টিরা লোন পায়, এটার বেনিফিট কিছুটা অন্তত সাধারণ মানুষও পাক। আমি 2টো উইন্ডো করলাম, 2টোই বন্ধ করে দিল। তার হি হেটস সামহাউ। আর কি করলো, আমার যে এক্সিকিউটিভ পাওয়ার যেগুলো ছিল, যেমন রিক্রুটমেন্টের হায়ার অ্যান্ড ফায়ার, এটা সব সিওর থাকে, পাওয়ার অফ অ্যাটর্নি করে দেয়া, সেটা সে তুলে দিল। অ্যাকাউন্ট সাইনিং তুলে দিল। এই মানে আগে থাকতে এটা একটা দেখলাম, কারণ আমি তার ওনার কথা মতো চলতে পারতেছি না, ইম্পসিবল। কারণ হচ্ছে উনি ফাইন্যান্সের টার্ম পর্যন্ত বোঝে না, প্রজেক্ট ফাইন্যান্সের এই যে পিপিপির টার্ম পর্যন্ত বোঝে না। সে হয়ে গেছে ফাইন্যান্স সেক্রেটারি। যাক, তার সাথে আমার এটা পার্সোনাল ইয়ের মধ্যে পড়ে গেছে। সে মনে করছে আই এম স্মার্টার দেন হিম। যখন ডেভেলপমেন্ট পার্টনার্সের সাথে কথা বলি, হি ক্যান রিয়েলাইজ ইট, ইগোতে লাগে। এখন শেষ পর্যন্ত কি হলো, ওই যে বলছিলাম দরবেশ সাহেব, আমাকে এর আগে থাকতে জায়গার একটা ফান্ড আনছিলাম আমি, সফট লোন। সে 40 কোটি টাকা লোন চাচ্ছিল তার একটা প্রজেক্টে। আমরা এসএসএস করছি, কিন্তু এটা তো দেওয়া যায় না, লোনটা দেওয়া যায় না। কারণ হচ্ছে কি, তার সব সিস্টার কনসার্ন, তখন সে এতটা পাওয়ারফুল ছিল না। তখন ওই যে বললাম, তখন এমপি হয়ে আসেনি, তো এই সব ক্লাসিফাইড। আমরা আই ক্যানট ইভেন প্রসেস ইট। পরে আমি জেলে যাবো এই করার জন্য। তার শেষে তখন পারি না। পরে উনি ইলেক্টেড হয়ে এসে প্রেশারটা বাড়াই দিলেন আমাকে দিয়ে। এবার এই রৌফ সাহেবের অফিসে একদিন আমাকে ডাকলেন, উনি, নাফিস শরাফত আর আমি, এই 4 জন মানুষ আমাকে ডেকে সংক্ষেপে বলি, আমাকে বলেছে আমাদের যে তিস্তা প্রজেক্ট ইজ সো গুড, 17 সেন্ট হচ্ছে পিপিএ রেট, আপনি আমাকে এখানে দেন এই 1400 কোটি টাকা, 100%। তখন ডলার রেট 80-84 এরকম ছিল, 1400 কোটি টাকা দেন। তো আমি তো আমরা যে 1400 কোটি স্যার আমরা পারবো না। আর আমি এটা আপনার অফিস ইয়ারা আসছিল, সিওটিও, আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কথা বলছি, সব জায়গায় কথা বলছি, প্রজেক্ট ভালো, সব কিছুই ভালো, গ্রিন টিন সব কিছু ঠিক আছে, রেটও ভালো, কিন্তু কথা হচ্ছে আপনি এটা প্রকিউরমেন্ট ওয়াজ মানে এটা ছিল না, সলিসিটেড প্রপোজাল ছিল না, আনসলিসিটেড। তো নীতিগত কারণ ব্যাপার, আমরাও পারি না অ্যাকচুয়ালি, বিআইপিএফএলও পারে না। তো উনি তো বললেন যে তাহলে কি করা যায়। আমি একটা সাজেশন যে আমি যে আপনি বাংলা এগুলো সরকারি ব্যাংক ট্যাঙ্ক যারা আছে আপনার কথা তো শুনবে, আপনি ওদেরকে দিয়ে একটা বন্ড ইস্যু করান, বন্ড হয়তো ওনারা হয়তো ফাইন্যান্স করতে পারবে। এটা বলাতে সে বলেছে তাহলে আপনি 200 কোটি আগে আমাকে দেন। আমি বলছি আগে তো দিতে পারবো না টাকা আমরা, কারণ বন্ডটা তো একটা স্ট্রাকচারের বিষয় আছে। আমি কি একটা প্রজেক্টে আগে টাকা দিতে পারবো? এটা কি সম্ভব? ফুল ফাইন্যান্সিং তো কাজে আসতে। এই তখন এই রূপ হঠাৎ করে রেগে গেলেন, বলছে আপনি রাজি হন, আমি দেখবো। আরে আমি চুপ করি, আমি আর কোনো কথা বলিনি। এরপর উনি আমাকে বলে যে আমার জায়গার টাকাটাও তো দিলেন না, 40 কোটি। তা আমি বললাম যে 40 কোটি স্যার, আমি এটা আপনার সিস্টার কনসার্নগুলো সবই খারাপ হয়ে আছে, এটা আমি বোঝা আগুলো এখন সব ঠিক করে ফেলছি, হাইকোর্টে আমি রিড করছি, সব আপনার ব্ল্যাঙ্ক আছে এখন। আমি যে ব্ল্যাঙ্ক ইজ অলসো কোয়ালিফিকেশন, যদি আমি কেয়ারফুলি দেখতে যাই, এই হচ্ছে আমার অপরাধ। আচ্ছা ওনারটা গেলে এবার নাফিস শরাফত, সে আমাকে বলেছে লামেরিডিয়ানে আমরা
ফান্ড রেজ করতেছি, 500 কোটি টাকা আপনি দেন। আমি যে ভাই একটা হোটেল, আমি বয়স উঠে গিয়ে 500 কোটি টাকা একটা হোটেলে, আর আমি যে ওখানে তো আমার অলরেডি 100 কোটি টাকা লোন আছে, দে আর পেইং রেগুলার মাত্র 5 কোটি টাকা পে করছে, বাট অন টাইম। তাহলে যে ওখানে তো আমরা আর এক্সপোজার বাড়াইতে পারবো না, এইটুকুই ছিল আমার ইয়ে। ওই মাসের 28 তারিখ আমাকে বোর্ড থেকে রিজাইন করলে, আপনি রেজিগনেশন লেটার এখনও আছে আমার কাছে, এক ইনস্ট্যান্টলি আমার, কিন্তু আমি নোটিস টু রেজিগনেশন দিয়েছিলাম। নোটিস টু রেজিগনেশন মানে কি, আমার কন্ট্রাক্টে আছে যে 3 মাসের নোটিসের বিষয় আছে। তাহলে কি করতো, আমার যদি আমি যদি কি বললো, আমাকে বলেছে আমি নাকি বেয়াদব, আমি সরকারি অফিসারকে পাত্তা দিই না। তা আমি বললাম যে আগের কোনো চেয়ারম্যান তো এই কথা বলেনি স্যার। বলছে আগের চেয়ারম্যান কিন্তু আপনি পকেটে নিয়ে ঘুরতেন, এত বড় বড় আমলা এদেরকে আমি নাকি পকেটে নিয়ে ঘুরতাম। আচ্ছা যাই হোক, সেটা তো পার্সোনাল। এখন হয়েছে কি, আমাকে বলে যে আপনি রিজাইন করতে হবে। কেন? বলে যে আপনি এতে টাকা রাখছেন, পিপলস লিজিংয়ে টাকা রাখছেন। তো আমি বলছি পিপলস লিজিংয়ে তো এভরিবডি টাকা, আমি কেন? রূপালী ব্যাংকের 140 কোটি টাকা আছে, 25টা ব্যাংকের টাকা আছে, হাজার হাজার মানুষের টাকা আছে। বলছে বোর্ডের অনুমতি। আমাদের বোর্ডের অনুমতি তো আগে থাকতেই সিওকে দেওয়া আছে, আমার আগে সিওকে দেওয়া আছে। এটা প্রসেস করে হচ্ছে ট্রেজারি ডিপার্টমেন্ট, কোথায় কী টাকা রাখবে। আর এই টাকাগুলো রাখছিলাম 16-17 সালে, 2016-17 সালে, যখন মার্কেট ওয়াজ সুপার লিকুইড, কেউ টাকা নিচ্ছিল না আসলে, মনে আছে তো, 3-4% হয়ে গেল। তো আমরা সেই সময় কিছু টাকা ওখানে রাখছিলাম। 1900 কোটি টাকার মধ্যে আমরা হয়তো 200-300 কোটি টাকা এই ইয়েতে রাখছিলাম, বাকি টাকা তো সব আমরা প্রজেক্টে ডিসবার্স করে ফেলছি। সে কথা আর কেউ বলে না, বলে যে না তো। তা আমি বললাম যে, তখন আমাকে আপনি তখনই ওই মিটিংয়ে কাগজ দেখান। ওই মিটিংয়ে 1 মিনিটের মধ্যে আমি কোথা থেকে কাগজ দেখাবো? ওখানে ওই দিন ছিলেন আপনার খন্দকার আমির ইসলাম সাহেব ছিলেন, আপনার ইয়ে ছিলেন রহমতুল মুমিন সাহেব, ডিস্ট্রিক্ট সচিব মনোয়ার আহমেদ সাহেব ছিলেন, আর একলাসুর রহমান। ওই যে আমি বললাম যেহেতু অর্থ বিভাগ আপনার কন্ট্রোল করে ইয়ারডি, তো মনোয়ার সাহেব তো উনারই লোক, রহমতুল মুমিন ওনার ওই যে এনবিআর এখন বরখাস্ত হয়েছে, সে আরেক একই সিন্ডিকেটের মানুষ, আর একলাসুর রহমান তো উনার ডেপুটি এডিশনাল সেক্রেটারি। শুধু রইল খন্দকার আনোয়ার ইসলাম স্যার, উনি একটু কথা বলতে চেয়েছিলেন, ওনাকে চুপ করে দিলেন, দিয়ে আমাকে বলেছে আপনি এখানে সাইন করেন। করছি 5 মিনিটের মধ্যে এটা অ্যাকসেপ্ট, 1 মিনিটের মধ্যে আমাকে বলছে আপনি বোর্ড রুম থেকে আমাকে বের করে দিয়েছে, আমার রুমে ঢুকতে দেয়নি, বের করে দিয়ে তারপর আমার বিরুদ্ধে আপনার এলিগেশন আনছে। পরে ওই মিটিংয়ে তো দেখবেন আপনি 80তম মিটিং, আপনি দেখতে পারেন কতগুলো এজেন্ডা ছিল ওই দিন, সব এজেন্ট। ওই দিনই আমার শুধু সিওস রিপোর্ট ছিল মনে হয় $600-700 মিলিয়ন ফান্ড পাইছি আমরা। সেই মিটিংয়ে আমাকে বের করে দিয়ে তারপর 1 সপ্তাহ 2 সপ্তাহ পর দুদককে ইয়ে পাঠিয়ে দিয়েছে। কোনো একটা ইনকোয়ারি হলো না, বাংলাদেশ ব্যাংকের ইনকোয়ারি হলো না। বাংলাদেশ ব্যাংকের আপনার এই আমাদের ইয়ে আছে, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আছে যে এনবিএফআই থেকে কোনো সিও যদি স্বেচ্ছায়ও দেয়, ওইটা বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল ছাড়া হবে না, এবং 1 মাসের নোটিশ দিতে হবে। কারণ উনি যেহেতু বাংলাদেশ ব্যাংকের বোর্ডেও বসেন, বাংলাদেশ ব্যাংকের কেউ এটা চিন্তাও করতে পারে নাই, কারণ সে তো ওখানে আছে। আর ওই যে ফজলে কবির সাহেব, উনি আমাকে 2 দিন টাইম দিয়েছিলেন, একজনের আমার এক শুভাকাঙ্ক্ষীর অনুরোধে 2 দিন টাইম দিয়ে আমাকে একদিনও দেখা দেয়নি। আমি গেছি, ঘুরে চলে, আমার দুঃখগুলো কাউকে বলতেও পারলাম না, এই হচ্ছে। তারপর আমাকে ধরেন যত রকমের এজেন্সি দিয়ে যত রকমের হয়রানি সব করছে। ভাগ্য ভালো যে ধরেন আল্লাহর রহমত আছে, আমার ধরেন মুরব্বীদের দোয়া আছে, কেউ কিছু করে না। আবার অনেকেই বুঝতে পারছে বিষয়টা বুঝতে পেরে আমাকে কেউ বলেছে ভাই আমি তো জব করি, আমি কি করবো বলেন। এই ছিল আমার অবস্থা। ন্যাচারাল জাস্টিস বলে একটা কথা আছে, অনেকের ক্ষেত্রেই আমরা দেখছি যে এই সুপার পাওয়ারফুল যারা আসলে মানে সুপার পাওয়ারফুল ছিল, যে তারা কোনো কিছু পাত্তা দিত না, তাদের কারো পরিণতি আমরা অলরেডি দেখতে পাচ্ছি। সো ফরমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস এ সময় দেওয়ার জন্য এবং এই যে আপনার সুন্দর আলোচনার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অন্তত শুনছেন আমার কথাগুলো। খুব কেউ শুনছে, আমাদের মাধ্যমে দর্শকরাও শুনবে, জানবে, এবং আশা করি যারা এখন সরকারে আছেন তারাও এই বিষয়ে নোট নেবেন, এবং কোনো ধরনের যদি অন্যায় হয়ে থাকে সেটা তারা ইনভেস্টিগেট, এবং সেন্ট্রাল ব্যাংকে সেটা করা উচিত বলে আমি মনে করি। আই এম অলওয়েজ ওপেন এন্ড রেডি টু হেল্প, ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করলাম মিস্টার ফরমানুল ইসলামের সঙ্গে বাংলাদেশের আর্থিক খাতের অবস্থা এবং কি পরিস্থিতি কেন হলো, আসলে বিভিন্ন ধরনের ইনসাইটস আমরা জানার চেষ্টা করেছি। উনি যে প্রতিষ্ঠানে ছিলেন সিইও হিসাবে, সেটার সম্ভাবনা এবং সেটাকে কিভাবে আসলে কন্ট্রোল করা হয়েছে, ম্যানিপুলেট করা হয়েছে, লোন প্রেশার, সো বিভিন্ন ধরনের যেগুলো আমরা আসলে এখন পত্রপত্রিকায় রিপোর্টে দেখছি, তো সেরকমই কিছু ইনসাইটস দর্শক আমরা আলোচনা করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।